হ্যালো ভিউয়ার্স, আমি হাসান। আমার লার্ন উইথ হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা আজকে মাইক্রোসফট এক্সেল 2003 এর কাজ দেখব। আমরা ফার্স্ট আজকে মাইক্রোসফট এক্সেল কাজ শুরু করব। তো সবাই মনোযোগ দিয়ে আমাদের এই কাজটা আজকে থেকে দেখবেন। আমাদের যে কোনো অফিসে, যে কোনো আমাদের সরকারি অফিস বলেন, বেসরকারি অফিস বলেন, এক্সেলের গুরুত্বপূর্ণ কিন্তু অনেক বেশি। এক্সেল দিয়ে আমরা অনেক হিসাব নিকাশের কাজগুলো করে থাকি এবং ডাটা এন্ট্রির কাজগুলো আমরা এক্সেলের মাধ্যমে করে থাকি। তো আমাদের আজকে এক্সেল পরিচিত হব এবং এক্সেল দিয়ে কি কি কাজ করা যায়, কিভাবে কি করা যায়, সেগুলো আমরা আজকে আলোচনা করব এবং ধাপে ধাপে আমাদের ক্লাস বাই ক্লাস আমাদের এক্সেলের কাজটা ভালোভাবে আমরা শিখে নেব। তো কেউ একটি ক্লাসও মিস দিবেন না। যারা যারা আমাদের ক্লাসগুলো করেন তারা সবাই নিয়মিত আমাদের ক্লাসগুলো করবেন ইনশাআল্লাহ। আমরা মাইক্রোসফট এক্সেলের একদম উপরের দিকে দেখতে পারবো মাইক্রোসফট এক্সেল বুক 1। আমাদের মাইক্রোসফট এক্সেলের টাইটেল বারটাই বুক 1, বুক 2, বুক 3, বুক 4, বুক 5 এভাবে বুক 1, 2, 3 দিয়ে প্রকাশ করা হয়। তো যখন আমরা মাইক্রোসফট এক্সেলের কোনো প্রজেক্ট দিয়ে সেভ করব, তো সেভ নামটা এখানে চলে আসবে আমাদের, তখন বুক 1, বুক 2 আর থাকবে না। তো এই বুক 1 এর ভিত্তিতে এটার নাম দেওয়া আছে ওয়ার্ক বুক। এই টোটালি ওয়ার্ক বুক। আর আমাদের অনেকগুলো শীট আছে। তো আমাদের মাইক্রোসফট এক্সেল আমাদের এই এক্সেল ওয়ার্কবুক এবং সেই ওয়ার্কবুকের ভিতরে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। তো তারপরে যেটা থাকবে সেটা হলো মেনু বার, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, টুলস, ডাটা, উইন্ডো, হেল্প, এগুলো আমাদের টুলস বার, এগুলো আমাদের মেনু বার। আমাদের মেনু বারের ভিতরে ম্যাক্সিমাম মেনুর কাজগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টের ভিতর থেকেই শিখে এসেছি। আমাদের এখানে একটি এক্সট্রা টুলস বার আছে, ডাটা। আমরা ডাটা টুলস বারের বিস্তারিত কাজ আস্তে আস্তে শিখব এক সময়। তারপরে একটি টুলস আছে, এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড টুলস বার। আমরা স্ট্যান্ডার্ড টুলস বারের কাজগুলো আমরা দেখেছি এবং ফরম্যাটিং টুলস বারের কাজগুলো আমরা দেখেছি। তো যেগুলো আমরা দেখি না সেগুলো আমরা এখান থেকে আস্তে আস্তে দেখে নিব। এবার আসি, এইটা হলো আমাদের নেম বক্স। এখানে ক্লিক করলে লেখা দেখাবে নেম বক্স। আর এটা হলো ফর্মুলা বার। এই মাইক্রোসফট এক্সেলে এটাকে বলা হয় নেম বক্স আর এটাকে ফর্মুলা বার বলা হয়। এই নেম বক্সের কাজ হলো আমাদের যখন কোনো জায়গায় ক্লিক করবো এখানে নাম দেখাবে সেলের। তো এটা আমরা একসময় কিছুক্ষণ পরে গিয়ে বুঝবো। আর ফর্মুলা বার মানে সূত্র, আমরা এক্সেলে যে সূত্রগুলো ইউজ করবো আমাদের ফর্মুলা বারের ভিতরে দেখাবে। ওকে, আমাদের এক্সেলের ভিতরে আসলে আমাদের রো, কলাম, সেল, এই তিনটা জিনিস আমাদের খুব 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 বেশি প্রয়োজন হবে এবং এই তিনটা জিনিসের ভিত্তিতে আমরা কাজগুলো করব। আমাদের এ লেখা আছে, এ লেখাতে ক্লিক করলে লম্বা করে সিলেকশন হয়ে গেল। এটাকে বলা হয় কলাম। কলামের নাম হলো এ নাম্বার কলাম। এটা হলো কলাম, বি নাম্বার কলাম। এটা হলো সি নাম্বার কলাম, ডি নাম্বার কলাম, ই নাম্বার কলাম, এফ নাম্বার কলাম। তাহলে আমরা যেটা বুঝলাম, লম্বালম্বি যেটা থাকে এইটাকে বলা হয় কলাম। আর কলামকে ABCD দিয়ে প্রকাশ করা হয়। আর তাহলে ABCD দিয়ে প্রকাশ করা হয় আর উপরে যে ABCD লেখা আছে এইটাকে বলা হয় কলামের হেডিং। আমাদের কলাম প্রকাশ করা হয় ABCD দিয়ে, এটাকে বলা হয় কলামের হেডিং, যার ভিতরে ABCD গুলো থাকে। আর লম্বালম্বি এটাকে বলা হয় কলাম। কলাম বিষয়টা বিস্তারিত আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এবার আসে হলো রো। এখানে ক্লিক করলে লম্বা যে সিলেকশন হচ্ছে এটাকে বলা হয় রো। এক নাম্বার রো, 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, 4 নাম্বার রো, এগুলো হলো আমাদের রো। আর রোকে প্রকাশ করা হয় 1, 2, 3, 4 দিয়ে। আর এই যে 1, 2, 3, 4 যে ঘরের ভিতরে আছে এটাকে বলা হয় রো এর হেডিং। আশা করি বুঝতে পেরেছেন, এটা হলো রো। আর আমাদের যে ঘরগুলো দেখতে পাচ্ছি প্রতিটা ঘরকে বলা হয় সেল। আর আমাদের এই যে একটা পয়েন্টার আছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে যখন আমরা কাজ করতাম, যে আমাদের এখানে কার্সার ছিল, সেখানে রাখতাম কার্সারটা, সেখানে এই লেখা হতো। আর আমাদের মাইক্রোসফট এক্সেলে আসলে এইটাকে কার্সারের পরিবর্তে হয়ে যাবে সেল পয়েন্টার। আর এই সেল পয়েন্টারটা আমরা যেখানে রাখবো সেখানে আমাদের লেখা দিতে হবে। ঠিক আছে, তাহলে এই ঘরগুলোকে বলা হয় সেল। আর আমরা সেলের ভিতরে আমাদের এই পয়েন্টারটা যেখানে রাখবো সেখানে আমাদের লেখা লিখতে হবে। তাহলে এটাকে বলা হয় সেল পয়েন্টার।
ওকে, তাহলে আমাদের রো, কলাম, সেল এবং সেল পয়েন্টার সম্পর্কে বুঝলাম। এবার আমরা নিচের দিকে আসলে দেখতে পারবো শীট 1, শীট 2, শীট 3। তো আমাদের মাইক্রোসফট এক্সেল প্রথমে ওপেন করলে ডিফল্ট ভাবে তিনটা শীট ওপেন হবে, শীট 1, শীট 2, শীট 3। চাইলে আমরা শীটগুলো আরো কমাতে পারবো, ডিলিট করে দিতে পারবো এবং প্রয়োজনে আমাদের শীট আরো বাড়াতে পারবো। ঠিক আছে, আমাদের এবার নেম পয়েন্ট, এই যে আমাদের নেম বক্স নিয়ে আলোচনা করি। আমাদের এক নাম্বার কলাম, সরি এ নাম্বার কলাম এবং এক নাম্বার রো, এখানে যখন কার্সারটা রাখবো এই সেলের ভিতরে, এই সেলের নাম কিভাবে কাউন্ট করা হবে, কয় নাম্বার কলামে আছে আমি এ নাম্বার কলামে এবং কয় নাম্বার রোতে আছি এক নাম্বার রো, তাই A1 দেখাচ্ছে সেলের নাম। আমি যদি এই সেলের ভিতরে কার্সার রাখি, এই সেলের নাম দেখাচ্ছে L7, কি নাম্বার কলামে আছি L নাম্বার কলামে দেখেন, এবং 7 নাম্বার রোতে, তাহলে আমাদের এই সেলের নাম হচ্ছে L7। কার্সার এখানে রাখলে জি নাম্বার কলাম এবং 17 নাম্বার রো, তাহলে G17। এখানে ক্লিক করলে L14, এখানে ক্লিক করলে H7, H নাম্বার কলাম 7 নাম্বার রো। এইভাবে আমাদের সেলের নাম কাউন্ট করা হয়। এই হলো নেম বক্স। এবার আমরা কাউন্ট কয়টা রো আছে মাইক্রোসফট এক্সেল 2003 এ, কয়টা রো আছে, কয়টা কলাম আছে এবং কয়টা সেল আছে, কয়টা পেজ আছে, এগুলো আমরা আজকে শিখব। ঠিক আছে, আমরা প্রথমে এখানে ক্লিক করলাম, করে আচ্ছা আমি প্রথমে দেখে নিই একদম নিচে আসবো কিভাবে। কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরবো এবং ডাউন অ্যারোতে যখনই ক্লিক করব আমাদের একদম সেলের নিচে নিয়ে চলে আসলো, রো এর নিচে। আমাদের এখানে দেখাচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে 65,536টি টোটালি রো আছে। এবং আবার কন্ট্রোল ধরে আপ অ্যারোতে ক্লিক করলে উপরে নিয়ে চলে যাবে এবং কন্ট্রোল ধরে রাইট অ্যারোতে ক্লিক করলে আমাদের এই পাশে নিয়ে চলে আসবে এবং আমাদের যেই কলামের হেডিং লাস্ট পর্যন্ত এসে দেখতে পারবো আইভি নামে লেখা আছে। এগুলো মান বের করবে, আমাদের মানগুলো বের করবে। প্রথমে চলে আসলাম, এখানে আমরা 1 লিখবো, 1 লেখার পরে বাইরে একটা ক্লিক করব। কেন ক্লিক করব, দেখেন আমরা লেখালেখি যখন করি কোন সেলের ভিতরে, সেই লেখাটা হবে লেফট সাইডে, বাইরে যখনই ক্লিক করব যখনই আমি এখানে 1 লিখবো, লিখে বাইরে যখনই ক্লিক করব লেখাটা রাইট সাইডে চলে আসবে, দেখেন চলে আসবে। তাই আমরা যখন কোনো সেলের ভিতরে লেখালেখি করব, সেই লেখালেখি অবস্থায় কোনো ইফেক্ট আমরা ইউজ করতে পারবো না, ওই জন্য বাইরে ক্লিক করলাম, করে আবার এখানে ক্লিক করব। এবার চলে যাব এডিট, এডিট থেকে ফিল, ফিল থেকে সিরিজ। ভালো করে দেখে নেন, এডিট, এডিট থেকে ফিল, ফিল থেকে সিরিজ। এখানে যখন ক্লিক করব আমাদের এমন একটা বক্স আসবে, সিরিজ বক্স। আমরা এখান থেকে এই রোতে কাউন্ট করব 1 2 3 এইভাবে। এটা হলো একটা রো, আমাদের রো সিলেক্ট থাকবে এবং স্টেপ ভ্যালুতে থাকবে হলো 1 মানে শুরু, এবং স্টপ ভ্যালুতে আমরা জানি না মান, আমি অনামানিক একটা সংখ্যা লিখে দিলাম। ওকেতে ক্লিক করলাম, দেখেন এখানে আনুমানিক আমাদের একটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইভাবে চলে এসেছে। কন্ট্রোল ধরে রাইট অ্যারোতে ক্লিক করব, লাস্ট পর্যন্ত চলে আসবে আইভি এর মান 256। তাহলে আমাদের মাইক্রোসফট এক্সেল 2003 এর কলাম সংখ্যা 256টি। বুঝ এবার আমরা এইভাবেই সেম পদ্ধতিতে আমাদের রোটাকে আরেকবার কাউন্ট করে ফেলি। ফিল সিরিজ, আমরা এখান থেকে শুধু কলাম সিলেক্ট করে দেবো, এই নাম্বার কলাম আমরা কাউন্ট করব। তাই এবার এখান থেকে আমরা স্টেপ ভ্যালুতে 1, স্টপ ভ্যালুতে আনুমানিক সংখ্যা বসাই দিই। ওকে, দেখেন আমাদের কাউন্ট করে দিয়েছে রো। এইভাবে আমরা রো কাউন্ট করে ফেললাম। এবার সেল কাউন্ট করতে হলে আমাদের রো এবং কলাম গুণ করে দিলে হয়ে যাবে। রো হলো 65,536 এবং কলাম সংখ্যা 256। এবার এই দুইটাকে গুণ করব কিভাবে, আমরা আস্তে আস্তে যোগ বিয়োগ গুণ ভাগের সূত্রগুলো আমরা শিখবো। তো এখন আমরা শুধু আনুমানিকভাবে গুণ করতে হলে, এক্সেলে যে কোনো হিসাব নিকাশ করতে হলেই আমাদের সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দিলাম, প্রথম সেলের উপরে ক্লিক, গুণ, এবং দ্বিতীয় সেলের উপরে ক্লিক করে এন্টার প্রেস করলে আমাদের গুণ হয়ে যাবে। তাহলে আমাদের মাইক্রোসফট এক্সেল 2003 এ একটি শীটের ভিতরে 1,67,77,216টি সেল আছে বা ঘর আছে। বুঝে গেলাম। তাহলে এবার দেখি আমাদের কয়টি পেজ আছে। পেজ দেখতে হলে চলে যাব ভিউ, ভিউ থেকে প্রিন্ট,
পেজ ব্রেক প্রিভিউ, এখানে ক্লিক করলাম, দেখাচ্ছে 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, এইভাবে 4 নাম্বার, 5 নাম্বার, এইভাবে এই লাইন শেষ করার পরে আবার উপর থেকে শুরু হয়েছে, এখান থেকে হলো আমাদের 1262, 1263, 1264 আমাদের পেজ উপর থেকে নিচের দিকে কাউন্ট করা আছে। এটা আমরা চেঞ্জ করে ফেলতে পারি, এদিকেও গণনা করতে পারি, যেখানে 1 আছে, তারপর এখানে হবে 2, এখানে হবে 3, এটা আমরা এইগুলো আমরা শিখব। ঠিক আছে, এইভাবে আমরা পেজ গণনা করতে পারবো। তো আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই। আপনারা সবাই এই ক্লাসটি 3 বার করে প্র্যাকটিস করবেন দেখার পরে, তাহলে আর আশা করি মনে থেকে হারাবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের নেক্সট ক্লাসটি করার জন্য এই ক্লাসটি অবশ্যই প্র্যাকটিস করবেন।